আচ্ছা, প্রতি মাসে 30 তারিখ আসার আগেই কি আপনার স্যালারি শেষ হয়ে যাচ্ছে? এই মাসেও ভেবেছিলেন স্যালারি ঢোকার পরে পছন্দ মতো কিছু স্টক বা এসআইপি তে কিছু টাকা ইনভেস্ট করবেন, কিন্তু গতবারের মতো এবারও দেখলেন ইনভেস্টমেন্টের টাকাটাই রাখতে পারলেন। এই ব্যাপারগুলো যদি বারবার আপনার সাথে ঘটে থাকে, প্রতি মাসেই ঘটে থাকে, তাহলে বস বুঝতে হবে কিন্তু আপনার মানি ম্যানেজমেন্টে কোথাও না কোথাও প্রবলেম আছে। মানে আপনি আপনার আয় করা টাকার ব্যয়ের হিসাবটা ঠিকঠাক করতে পারছেন না। বন্ধুরা, জানেন কি, আজকের দিনে সবাই একটা প্রশ্ন করে, কিভাবে টাকা ইনকাম করব, বেশি বেশি টাকা কিভাবে কামাই করব। কেউই কিন্তু প্রশ্ন করে না, আচ্ছা আমার আয় করা টাকাটা আমি খরচ কিভাবে করব। এই প্রশ্নটা কিন্তু কেউ করে না। আপনি জীবনে যদি খরচটা ঠিক কিভাবে করতে হয়, আপনার যেখান থেকে আয় হোক না কেন, সেই যে স্যালারি হোক বা বিজনেস থেকে আয় হোক, সেই আয় করা টাকা যদি আপনি খরচ করার পদ্ধতিটা না জানেন, তাহলে যতই কামাই করুন না কেন জীবনে, কোনোদিন ধনী হতে পারবেন না। কেন জানেন? কারণ আপনার টাকার বস্তার নিচে যদি ছিদ্রটা খুব বড় আকারের হয়, তাহলে আপনি সেই টাকার বস্তাতে যত টাকাই ভরুন না কেন, এক গাদা টাকা নিয়ে এসে ভরেই যাচ্ছেন, ভরেই যাচ্ছেন, ভরেই যাচ্ছেন, কিন্তু সেই বস্তাটা কিন্তু কোনোদিন ভর্তি হবে না। তাই আজকের এই ভিডিওতে আমরা শিখবো আপনি টাকা খরচ করবেন কিভাবে, লোন কখন নিতে হয়, এবং কি কি বিষয়ের জন্য আপনি লোন নিতে পারেন, আর জীবনে কোন কোন খাতে খরচা করাটা খুবই এসেন্সিয়াল, আর কোন কোন খাতে ব্যয় করা বা খরচা করা একেবারে অপ্রয়োজনীয়। তাই এই ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং শিখে নিন কিভাবে আপনার আয় করা টাকা খরচ করবেন। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক এবং আপনাদেরকে স্বাগত আপনাদেরই চ্যানেল দ্য রিচ মাইন্ডে। খরচ করার লেসন নাম্বার 1। ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় হোমওয়ার্ক করে নিয়ে যেতেন তো? খাতায় কলমে সকালে বা রাত্রে ভালো মতো অনেকক্ষণ হোমওয়ার্ক করে করে তারপর তো স্কুলে যেতেন, তাই তো? তো বড়বেলায় যখন কিছু মার্কেটিং করতে যান, তখনও ঠিক আপনাকে কিছু হোমওয়ার্ক করে নিয়ে যেতে হবে। এখানে হোমওয়ার্ক মানে হচ্ছে হলো, আপনার যা যা জিনিস প্রয়োজন সেগুলোর একটা প্রপার লিস্ট বানিয়ে নিয়ে আপনি তারপর মার্কেটে যাবেন। নয়তো মার্কেটে গিয়ে এত জিনিসের ভিড়ে আপনার প্রয়োজনীয় জিনিসগুলি যেভাবে ঠিক উঠিয়ে উঠিয়ে থলিতে ভরবেন, দেখবেন তার সাথে সাথে কিছু অপ্রয়োজনীয় জিনিসও আপনার সেই থলিতে ঢুকিয়ে নিয়েছেন আপনি। তাতে কি হবে, আপনার অ্যাকচুয়াল যে টাকাটা খরচ করার কথা ছিল মার্কেটে গিয়ে, তার থেকে অনেকটা বেশি টাকা আপনি সেখানে ব্যয় করে চলে আসবেন, যেটা আপনার কোনো দরকারই ছিল না। এই মান্থে কেন, হয়তো এই সারা বছরেও দরকার পড়তো না, তাও আপনি সেটা সঙ্গে করে বাড়ি নিয়ে আসলেন। আর এই হোমওয়ার্কটা আপনি সকালে বাজার করতে যাচ্ছেন, মাছের বাজার হোক, সবজি বাজার হোক, যেখানেই যাবেন না কেন, সেখানেই এই একটা লিস্ট হোমওয়ার্ক করে নিয়ে আপনি যাবেন। আর হ্যাঁ, যদি গ্লসারি মার্কেটিং এর জন্য কোনো বড় শপিং মল গেলেন বা কোথাও গেলেন, তাহলে তো বস খুবই দরকার। তাহলে এই লিস্টটা আপনাকে পারলে তার আগের দিনের থেকে বানিয়ে নিয়ে যান। কারণ যখনই কোনো গ্লসারি মার্কেটে যাবেন, সেখানে আপনার আপনাকে যদি একটু কনফিউজ দেখে ওখানকার যারা এক্সিকিউটিভ বা যারা সেলসম্যানরা থাকবে, তারা তাদের কাজটা সম্পূর্ণ নিখুঁত ভাবে করে নেবে। মানে আপনার মাথায় এটা লাগছে না, ওটা লাগছে না যদি ভাবেনও, সেটা কেমন না কেমন কিছু করে আপনার ঠিক বুঝিয়ে সুঝিয়ে আপনাকে সেই জিনিসটা নিতে বাধ্য করবে, আর আপনি সেই জিনিসটা নিয়ে চলেও আসবেন। তাই সবসময় একটা প্রয়োজনীয় জিনিসের আপনি লিস্ট বানান, সেই লিস্টটা নিয়ে অলওয়েজ মার্কেটে যাওয়ার আগে, বাজারে যাওয়ার আগে লিস্টটা পকেটে পুরে নিয়ে যায়। এবং লিস্ট দেখে দেখে, হ্যাঁ আমার 1 থেকে 10 এই জিনিসটা লাগবে, বা 1 থেকে 15 পর্যন্ত এই এই জিনিস লাগবে, সেই সমস্ত জিনিসগুলো দেখে দেখে আপনার ব্যাগে ভরে নিয়ে তারপর চলে আসবেন। তাতে মাসের শেষে বা সপ্তাহ এন্ডে আপনি যখন একটা ছোট্ট হিসাব করতে বসবেন না, তখনই দেখবেন এই ছোট ছোট সেভিংসে আপনার একটা অনেক বড় সেভিংস হয়ে গেছে, যেটা হয়তো আপনার আগের মান্থে দেখেছিলেন যে বাজে খরচার খাতায় চলে যাচ্ছিল, বাজে খরচগুলো হচ্ছিল, সেখানে দেখবেন ছোট্ট ছোট্ট করতে করতে অনেকটা টাকা আপনার সেভ হয়েছে। আর হ্যাঁ, লেসন নাম্বার 1 শেষ হওয়ার আগে একটা ছোট্ট উপদেশ আপনাদের দিই। যখনই কোনো বড় শপিং এ বা মার্কেটিং এ যাবেন না, চেষ্টা করবেন যে মাসের মিড মিড টাইমে যাওয়া, 15 তারিখের পরে যাওয়া। কারণ কি জানেন, প্রথমে যখন আপনি মাসের প্রথমে যখন আপনার স্যালারি ঢুকলো বা টাকা আসলো, সেই সময় আপনার টাকাগুলো থাকে সংখ্যাগরিষ্ঠ, অনেকগুলো টাকা থাকে। এবার যখনই দিন গড়িয়ে যায়, তখন টাকা আস্তে আস্তে তার সংখ্যাগরিষ্ঠতা হারাতে শুরু করে, মানে সে কমতে শুরু করে।
তখন সেই টাকার আপনার পকেট থেকে বেরিয়ে আসার সাহসটা অনেকটাই কমে যায়। তাই চেষ্টা করবেন যে মাসের মাঝখানে বড় শপিং গুলো করা। লেসন নাম্বার 2, পৃথিবীর সমস্ত মানুষের, আপনার, আমার বা সবারই মনের মধ্যে একটা সার্বজনীন ইচ্ছা বলতে পারেন, সেটা থাকে হচ্ছে হলো নিজের একটা গাড়ি থাকবে, পার্সোনাল কার কিনবে। আর তারপর সেই পার্সোনাল কার নিয়ে লং ড্রাইভ, সবারই ইচ্ছা থাকে। আর এই ইচ্ছাটা মানে প্রতি মাসে যখনই আমাদের স্যালারি আসলো বা আমাদের কোনো এফডি ম্যাচিওর হলো বা কিছুই হোক না কেন, টাকার অ্যামাউন্টটা যখন একটু একটু করে বাড়তে থাকে, তখন সেই ইচ্ছেটাকে আমরা আস্তে 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 করে ইন্ধন দিতে থাকি। আর এই ইন্ধনটা একটা সময় এমন জায়গায় পৌঁছয় যে আপনি কোনো কিছু চিন্তা ভাবনা না করে হঠাৎ করে চললেন, শোরুমে গেলেন, একটা দামি গাড়ি পছন্দ করে মোটা টাকার একটা ইএমআই এ গাড়িটা বাড়ি নিয়ে চলে আসলেন। আপনার জীবনের সব থেকে বড় ভুল। কারণ এরপর 5 থেকে 6 বছর বা 7 বছর ধরুন আপনাকে একটা মোটা টাকার ইএমআই গুনতে হবে। এটা যখন গাড়িটা কিনবেন তখন কিন্তু খুশি খুশি বা মনের আনন্দে কিছু মনে হবে না। 6 মাস পর থেকে বা 3 মাস পর থেকে আপনাকে যখন এই মোটা টাকার ইএমআইটা প্রতি মাসে মাসে একটা সময় করে দিয়ে যেতে হবে না, তখন এই জিনিসটাকে একটা বার্ডেন মনে হবে। তখন মনে হবে কেন গাড়িটা নিলাম। গাড়ি নেওয়া কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু আপনাকে জানতে হবে যে গাড়িটা কখন কেনা উচিত। আদৌ কি আপনার এই সময়টা গাড়িটার দরকার ছিল কিনা, বা এই সময় গাড়িটা নিলেও আপনার ঠিক কত টাকার গাড়িটা নেওয়া উচিত ছিল। তার জন্য মানে পার্সোনাল গাড়ি কেনার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট রুলস আছে। সেই রুলসটা হলো 20/4/10 রুলস। এই রুলসটা যদি আপনি জানেন তাহলে দেখবেন আপনার খরচের হিসাবে অনেকটা মানে খরচের হিসাব করতে অনেকটা সুবিধা হচ্ছে। আসুন জানি কি এই রুলসটি। 20, আপনার গাড়ির দামের 20% আপনাকে সবসময় ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট মিনস মানে আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে। মানে ধরুন আপনার যদি 10 লাখ টাকার একটা গাড়ি কিনলেন, তাহলে 2 লাখ টাকা আপনাকে অবশ্যই মিনিমাম ডাউন পেমেন্ট করতে হবে। যদি তার বেশি করতে চান সেখানে কোনো প্রবলেম নেই, কিন্তু তার কম কখনোই ডাউন পেমেন্ট করা যাবে না। চার, চারটা কি, গাড়ির ফিনান্সের পিরিয়ড। আপনি তো ক্যাশে কিনছেন না, আপনি তো ফিনান্সে গাড়ি কিনবেন, তার জন্য কিছু বছর আপনাকে ইএমআই টানতে হবে। তো সেটা কত বছরের জন্য, সেটা আপনাকে ম্যাক্সিমাম 4 বছরের জন্যই নিতে হবে। 4 বছরের বেশিতে যাবেন না। এখন তো অনেক কোম্পানি, ফিনান্স কোম্পানিগুলো 7-8 বছর পর্যন্ত আপনাকে ইএমআই এর সুবিধা দিয়ে দেয়, কিন্তু সেটা ভুলেও কোনোদিন নেবে না। ইএমআই এর বোঝায় চাপা পড়ে মরে যাবে। তাই ম্যাক্সিমাম 4 বছর, 4 বছরের বেশি একদম নয়। 10, 10 মানে আপনার ইনকামের 10%, 10%-এর বেশি যেন কোনোভাবেই আপনার গাড়ির ইএমআই না হয়। শুধু ইএমআই নয়, গাড়ির মেনটেনেন্স বা এনিথিং এলস সমস্ত কিছু যেন 10%-এর বেশি না যায়। মানে ধরুন আপনার স্যালারি যদি 50,000 টাকা হয়, তাহলে তার 10% মানে 5,000 রুপিসের বেশি যেন আপনার গাড়ির ইএমআই বা গাড়ির খরচ কোনোভাবেই এক্সিড না করে। লেসন নাম্বার 3, লোন নিন। লোন ভালো জিনিস। কখন ভালো? যখন এই লোনটি আপনি আপনার অ্যাসেট বিল্ড করার জন্য নিচ্ছেন, লাইবিলিটিস এর জন্য নয়। আজকের দিনে আমরা ছোট মোটো লোন নিতেই থাকি। যে কোনো জিনিস যখনই দরকার হয় আমরা ক্রেডিট কার্ডের এগেনস্টে লোন নিয়ে নিই বা একটা পিএল পার্সোনাল লোন নিয়ে নিই, তারপর সেই জিনিসটা কিনে নিই। কিন্তু ভাবি না এই লোনটা নিয়ে আমরা অ্যাসেট কিনছি নাকি লাইবিলিটিস কিনে যাচ্ছি। মানে যে জিনিসগুলো কিনছি সেগুলো আদৌ আমাদের লাইফে দরকার আছে কিনা। যদি ভেবে দেখি বেশিরভাগ জিনিসেরই আমরা আমাদের শখে কিনি, কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি ওই জিনিসটা আমাদের জীবনে মানে ওই জিনিসটা 2-3 বছর পরে আমাদের জীবনে কোনো ইম্প্যাক্টই রাখে না, সেই জিনিসটার কোনো দরকারই পড়ে না। তাই একটার পর একটা আমরা লোন নিয়ে শুধু লাইবিলিটিস কিনতে থাকি। যেমন একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি। আপনি বাজারে গেলেন, একটা আইফোন আপনার পছন্দ হলো, আইফোনটির দাম 1 লাখ টাকা। তো আপনি ইএমআই এর বেসিসে 3-4 বছরের জন্য এই 1 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনে নিলেন। 3-4 বছর পরে আইফোনটির দাম ডিক্রিজ হতে হতে 50%-এরও নিচে নেমে যাচ্ছে। তার মানে কি হলো, আপনি একটা 1 লাখ টাকা যেটা আপনি ইনভেস্ট করলেন, 3-4 বছর পরে সেই ইনভেস্ট অ্যামাউন্টের 50% আপনি রিটার্ন পেলেন। মেবি সেটা 50%-এর কমও হতে পারে। তার মানে কি করলেন, আপনি
এই 1 লাখ টাকাটা একটা লাইবিলিটিস এর পিছনে খরচা করলেন। এবার সেম আপনি সেদিন আইফোন না কিনে কোনো একটা সোনার দোকানে গিয়ে সোনা কিনলেন, রূপা কিনলেন, বা এসআইপি তে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন। 3 থেকে 4 বছর পরে দেখবেন আপনার এই 1 লাখ টাকাটা, মানে আপনি যে এসআইপি বা সোনা এগুলো কিনেছিলেন, মিনিমাম 20% বা তারও বেশি আপনাকে রিটার্ন দিয়েছে। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন, 3-4 বছর পরে আপনার এই ইনভেস্টেড অ্যামাউন্টটাই কম্পাউন্ড ইন্টারেস্টে দিনকে দিন বেড়েই যাবে, বেড়েই যাবে, বেড়েই যাবে। যতদিন আপনার এই টাকাটা ইনভেস্ট থাকবে, ততদিন আপনি এটার এগেনস্টে একটা ভালো রিটার্ন পেতেই থাকবেন। কেন জানেন? কারণ আপনি এই 1 লাখ টাকাটা আপনার অ্যাসেট বিল্ডের জন্য ইনভেস্ট করেছিলেন। এই লোনটা আপনার জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। তাই যখনই লোন নেবেন, অবশ্যই শিওর করুন সেটা যেন অ্যাসেট বিল্ডের জন্য হয়, লাইবিলিটিস এর জন্য কখনোই নয়। লেসন নাম্বার 4, কোন কোন খাতে খরচা করার সময় আপনি বিন্দুমাত্র ভাববেন না, মানে বিন্দুমাত্র কোনো কম্প্রোমাইজ করবেন না। জানেন সেগুলো কি? আসুন বলছি। প্রথম হলো আপনার হেলথ ইন্স্যুরেন্স। আপনার হেলথ এমনই একটা জিনিস, সে যদি একবার বিগড়ে যায় তাহলে তো আপনার মোটামুটি ঘটি বাটি বেচিয়েই ছাড়বে। ভগবান করে কারোই এরকম না আসুক, কিন্তু যদি একবার হেলথ বিগড়ে আপনি কোনো হসপিটালে ভর্তি হন, মানে কোনো নার্সিং হোমে ভর্তি হন, আর আমরা তো সবাই চাই যাতে বেস্ট ট্রিটমেন্টটা পাই, তাই সব থেকে ভালো নার্সিং হোম বা ভালো যেগুলো আমাদের হসপিটাল আছে আমরা সেখানেই ভর্তি হই। তখন হসপিটাল কর্তৃপক্ষ এক নিমিষের মধ্যে বিলের পরে বিল বাড়িয়ে আপনার পকেটের সমস্ত টাকা কেড়ে নিয়ে চলে যাবে। তাই সবসময় সঠিক একটা সাধ্যমতো হেলথ ইন্স্যুরেন্স করুন। নিজেকে এবং আপনার নিজের ফ্যামিলিকে, প্রিয়জনদের সবসময় সিকিউর রাখুন, আর নিজে ফিনান্সিয়ালি স্টেবল থাকুন। নাম্বার 2 হলো আপনার এডুকেশন। আপনার এডুকেশন এমনই এক চাবিকাঠি, এই এডুকেশন যদি আপনার ঠিকঠাক না থাকে, না সমাজে আপনি কোন রকম রেসপেক্ট পাবেন, না আপনার কর্মক্ষেত্রে কোন রকম অ্যাচিভমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন। তাই সবসময় সাধ্যমতো নিজেকে বা নিজের ফ্যামিলিকে বেস্ট এডুকেশনটা দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, এডুকেশনে যতটাই কম্প্রোমাইজ আপনি করবেন, ততটাই জীবনে আপনি সংকীর্ণ থেকে সংকীর্ণ জায়গায় পৌঁছে যাবেন। আপনার জন্য সমস্ত যে ব্রড রাস্তাগুলি জীবনে খুলতে থাকে একটার পর একটা, সেগুলো সব বন্ধ হয়ে যাবে। তাই এই দুটি বিষয়ে আপনি যতই ইনভেস্ট করবেন, মানে যতটা ফ্রিলি ইনভেস্ট করবেন, ততই আপনি জীবনে বা ফিউচারে তত বেশি ফিনান্সিয়ালি স্ট্রং হবেন। তাই মানি ম্যানেজমেন্টের এই 4টি ইম্পর্টেন্ট রুলসকে আপনি জীবনে অবশ্যই ফলো করবেন, এবং আপনার খরচাকে কিভাবে লিমিটে আনা যায় বা আপনার খরচাকে কিভাবে কন্ট্রোল করা যায়, এগুলো অক্ষরে অক্ষরে যদি আপনারা পালন করেন, তাহলে কিন্তু অনেকটাই শিখে যাবেন। আর একবার যদি খরচাকে আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারলেন, তাহলে আপনাকে ধনী হতে কেউ আটকাতে পারবে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। নমস্কার।